নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব প্রতিভা বসুর লেখা একটি টানটান আকর্ষণীয় ছোট গল্প। গল্পের নাম ভেজানো দরজা। শুনতে থাকুন আজকের গল্প ভেজানো দরজা। ছেলেবেলায় মা আমাকে একটি খেলা শিখিয়েছিলেন। তার নাম লেখালেখা খেলা। খুব অল্প বয়সে পড়তে শিখেছিলাম, কিন্তু লিখতে শিখেছিলাম অনেক পরে। আর লিখতে শেখবার পরই মা বললেন, তুই আর আমি যেন দুই বাড়ির দুই বন্ধু। ধর, আমাদের অনেক দিন দেখা হয় না, আর তাতে আমরা খুব কষ্ট পাচ্ছি। এইভাবে দু ঘর থেকে দুজনের কাছে চিঠি লিখব, কেমন? মা বলেছিলেন অভ্যাসের জন্য, কিন্তু খেলাটা আমার যে কি মনোপুত হয়েছিল বলতে পারি না। তখনই গিয়ে ন্যাবড়া দাবড়া অক্ষরে লিখলাম, আমার সবচেয়ে ভালো আর সুন্দর আর মিষ্টি মা বন্ধু গো, তোমাকে যে আমি কতদিন দেখি না, তার কি কিছু ঠিক আছে নাকি? আর সেই জন্য আমার মন কেবলই কাঁদে, কিন্তু কাঁদতে আমার খুব লজ্জা। তাই ছাতের কোণে গিয়ে লুকিয়ে বসি। মা গো, মামনি গো, আমার যমুনা মা গো। আসলে মার পরামর্শ মতো বন্ধুকেই লিখতে বসেছিলাম। কখন যে বন্ধু ভুলে মাকে এনে ফেলেছি কে জানে। আর এনে ফেলেই মা দূরে আছে ভেবে রীতিমতো কান্না এসে যেতে লাগলো। তবে শেষ পর্যন্ত সেই খেলাতে আমার সবচেয়ে বেশি নেশা লেগে গিয়েছিল। কেননা কিছুদিনের মধ্যেই চিঠি লেখা ছেড়ে আমি গদ্য পদ্য লিখতে শুরু করেছিলাম। বিশ্রী বিশ্রী গল্প কবিতা লিখে খাতার পর খাতা ভরে ফেলেছিলাম, অবশ্য গোপনে। সম্ভবত এই বদ্রকের তরুণী স্কুলের জীবনটা আমার কাছে সহনীয় ছিল না। সারাটা দুপুর মনে হতো একটা কারাগারে আবদ্ধ হয়ে আছি। তাছাড়া স্কুলের মেয়েদের সঙ্গে ভাবও ছিল না তেমন। পড়াশুনোয় একদম ভালো ছিলাম না। সারাদিন গল্প উপন্যাস পড়বার নেশা আর লেখার নেশা আমাকে পাঠ্যপুস্তকের গণ্ডি থেকে সব সময় বাইরেই রেখে দিত। স্কুল খারাপ লাগুক আর ভালো লাগুক, ছাড়বার প্রশ্ন হয়তো কখনোই উঠত না, যদি না আমাদের বাংলা শিক্ষয়িত্রী সুধাদি আমাদের একটি ভ্রমণ বিষয় রচনা লিখতে না দিতেন। এই কাজটা আমার খুব পছন্দ হয়েছিল। মনোযোগ দিয়ে স্কুলের কোনো কাজ সেই বোধহয় প্রথম। অন্য সকলের খাতার মতো আমার লেখাটাও সুধাদি ভুরু কুঁচকে পাঠ করেছিলেন। তারপর খাতাটা আমার দিকে ছুঁড়ে ফেলে দিয়ে বলেছিলেন, কাকে দিয়ে লিখিয়ে এনেছো শুনি? নয়তো ঠিক করে বলো কোন বই থেকে টুকেছ? আমি আকর্ণ লাল হয়ে ক্রন্দন বিজড়িত গলায় বলেছিলাম, আমি নিজে লিখেছি। সুধাতি দাঁতে দাঁত ঘষতে বললেন, ওরে আমার বঙ্কিম চাটুর্যের নাতনি রে, তিনি নিজে লিখেছেন এই লেখা, আবার মিথ্যে কথা বলা হচ্ছে? দাঁড়াও, দাঁড়িয়ে থাকো সারা পিরিয়ড। থাকলাম। স্কুলে তারপরে সময়গুলো যে কিভাবে আমার কেটে গেল সে শুধু আমিই জানি। বাড়ি এসেই কান্নায় ভেঙে পড়লাম মায়ের কোলের মধ্যে। সব শুনে মা গরম হয়ে গেলেন। স্বাভাবিকভাবে তার ঈষৎ লাল চোখ আরো লাল হলো। আর বাবা অফিস থেকে এলে ঠিক হয়ে গেল, এই অভদ্র অসভ্য মাস্টারনিদের স্কুলে আর পাঠানো চলবে না। বোধহয় ষষ্ঠ কি সপ্তম শ্রেণীর ছাত্রী আমি তখন। আর সেই সময় কোনো একটা প্রদর্শনী সূত্রে যোগাযোগ হয়ে গেল ঢাকার বিখ্যাত রাজনৈতিক কর্মী বিলা নাগের সঙ্গে। কি কারণে জানি না আমাকে তিনি সুনজরে দেখলেন, আগ্রহের সঙ্গে দলভুক্ত করে নিলেন এবং এই লেখার অভ্যাসী রাজনীতির ক্ষেত্রে আমাকে সকলের চেয়ে কিছু বেশি প্রতিষ্ঠা দিল। সে সময় ঢাকা শহরে কিশোর কিশোরী, তরুণ তরুণী, যুবক যুবতী প্রায় সকলেরই এ বিষয়ে কিছুটা অবদান ছিল। কিন্তু যেহেতু আমার স্কুল নেই, ধরা বাঁধা কিছু করবার নেই, আমি সহজেই বিলাতির ডান হাত বাঁ হাত হয়ে উঠেছিলাম।
সব কাজে তিনি আমাকে সহযোগী করতেন। আজ থেকে প্রায় 40 বছর আগে 12 থেকে 14 বছরের মেয়েরা খুব ছোট বলে গণ্য হতো না, অন্তত আমার যতদূর মনে পড়ে। আমি নিজেকে ছোট বলে জানতাম না, মাথায়ও লম্বা হয়ে গিয়েছিলাম অনেকটাই। তাছাড়া বিলাতি সংস্পর্শে এসে দলের অনেক বেশি বয়সের বন্ধুবান্ধবদের সঙ্গে মেলামেশা করে মনটা সহজেই পরিণত হয়ে উঠেছিল। রাজনীতি ব্যাপারটা বড় উত্তেজক, আর তার উপরে সেই সময় সন্ত্রাসবাদীরা ইংরেজ বিতাড়নের জন্য নিজেদেরকে এমনভাবে উৎসর্গ করেছিল দেশ ও মাতৃকার কাছে, তাদের ভাষায়, যেটা আমাদের প্রত্যেকের হৃদয়কে অত্যন্ত জোরে নাড়া দিয়েছিল। তবে ব্যক্তিগতভাবে আমি এইসব ব্যাপারের সঙ্গে যতটা গভীরভাবে জড়িত হয়ে পড়েছিলাম ততটা সকলে ছিল না। প্রয়োজন মতো চাঁদা তোলা, মিছিল করা, সভা করা, গান গেয়ে বেড়ানো, এসব নিয়েই মগ্ন। বিশেষভাবে অর্জুন দত্তের ফাঁসি হবে শুনে তো আহার নিদ্রাও আমার ত্যাগ হয়ে গিয়েছিল। সহসা মা বাবা অনুভব করলেন, তার ফলে আমার লেখাপড়ায় এমন ভাটা পড়েছে যে এক্ষুনি তা নিয়ে যথেষ্ট সতর্ক না হলে পরে আর সময় পাওয়া যাবে না। বস্তুত আমি নিজেও সেটা উপলব্ধি করেছিলাম। কিছুদিন থেকে আমিও সেই বিষয়ে সচেতন হয়ে উঠেছিলাম। 16 বছর বয়সে একদিন নিজেই মনস্থির করে মা বাবাকে আশ্বস্ত করে বললাম, নেব না, এবছর পরীক্ষার পড়া ছাড়া আমি আর অন্য কিছুই করব না। মা বাবা খুশি হয়ে বললেন, তাহলে তো একজন ভালো মাস্টার ঠিক করতে হয়, তোকে তো প্রাইভেটেই দিতে হবে। সুরেশ্বর সেন নামে একজন মাস্টার মশাই ছিলেন ঢাকা শহরে, যিনি প্রাইভেট পরীক্ষার্থীদের পড়াবার জন্যই বিখ্যাত। আমরা থাকতাম ওয়ারি পাহাড় হেয়ার স্ট্রিটে, তিনি থাকতেন র্যাকিন স্ট্রিটে। ঘুরে গেলে পথ একটু বেশি হয়, কিন্তু ভিতর দিয়ে খিড়কির দরজা দিয়ে একটা জলপাই বন পেরিয়ে এলেই মাস্টার মশাইয়ের দরজায় পৌঁছে যাওয়া যেত। তিনি কারোর বাড়ি এসে পড়াতেন না। সকালের দিকে 6টা থেকে 9টা পর্যন্ত নিজের বাড়ির একতলাতেই একটা স্কুল মতো করেছিলেন। সেখানে অবশ্যই প্রাইভেট অপ্রাইভেট বহু ছেলেকেই পড়তে আসতে হতো, কিন্তু মেয়ে ছিল না কেউ। প্রতিবেশী হিসেবে আলাপ ছিল বাবার সঙ্গে। তাছাড়া আমি একে বেলাদির ওখানেও অনেকবার দেখেছি। অনুরোধ জানিয়ে তাকে ঠিক করা হলো। তিনি আমাকে আর টুকুকে দুপুরে নিলেন। টুকু আমার বন্ধু, প্রায় মুখোমুখি বাড়িতেই বাস করি, এবং দুজনেই ম্যাট্রিক পরীক্ষার জন্য তৈরি হচ্ছিলাম মনে মনে। এই মাস্টার মশাইকে পেয়ে দুজনেই মহা খুশি। মাস্টার মশাইয়েরও আমরা দুজন ছাড়া অন্য কোনো ছাত্রী না থাকায় খুব যত্ন নিতে পারতেন। উনি সত্যি খুব সুন্দর পড়াতেন, একটুও পড়া লাগতো না। এমন যে বিদঘুটে অঙ্ক আর ভূগোল, তা পর্যন্ত ওর কাছে পড়ে সহজ হয়ে এলো। আসলে মাস্টার মশাইয়ের বয়সও অল্প ছিল, দেখতেও সুন্দর ছিলেন, একটুও বকতেন না। এইসব নানান কারণে আমরা ওর ভক্ত হয়ে পড়েছিলাম। মাসখানেক বেশ চলছিল। হঠাৎ কোথা থেকে যে ওর এক দাদা এসে হাজির হলেন কে জানে। আমরা একতলার একটা কোণের ছোট ঘরে পড়তে বসতাম। জানতুম না তার পাশে আরো একটি ছোট ঘর আছে, যেখানে মাস্টার মশাইদের অতিথি অভ্যাগত হইলে থাকে। মাঝখানে দরজা ছিল একটা, গিয়ে থেকে আমরা সেটা তালাবন্ধ হয়ে দেখছি বরাবর। হঠাৎ সেদিন ভেজানো দেখে টুকু বলল, এই ঘরের মধ্যে কে যেন নড়ছে চড়ছে, ভূত নাকি রে? ভূতের ভয় শুনলেও আমি আঁতকে উঠি, সে দিনেই হোক আর রাতেই হোক। আর এমনিতেই মাস্টার মশাইয়ের বাড়িটা যা বুতুড়ে বুতুড়ে, চেয়ার বেঞ্চি পাতা একা একা একতলাটা শাঁ করে দুপুরে। পাশেই ভাঙা দেওয়ালের ব্যবধানে আধো অন্ধকার মস্ত জলপাই বনের ছায়া ছায়া নিয়ে যেন গিলে খেতে আসে। মাস্টার মশাইয়ের সব ভালো, কিন্তু ভারী একটা দোষ ছিল। আমাদের যেতে বলতেন কাঁটায় কাঁটায় 2টোর সময়, অথচ নিজে নামতেন বেশ দেরি করে। এ নিয়ে নালিশ চলে না। মাস্টার মশাইকে কিছু বলা যায় নাকি? অবশ্য ওই দেরিটুকুর জন্য আমাদের কিছু এসে যেত না। দুজন আছি, গল্পের অভাব কি? কিন্তু ওই ভেজানো দরজাটি আমাদের সর্বনাশের কারণ হলো। টুকুর কথা মতো সেই দরজায় দৃষ্টি ফেলে আমি প্রায় চেঁচিয়ে উঠেছিলাম। দেখলাম ভেজানো দরজা আধ ভেজানো হয়েছে, এবং তার ফাঁকে এক জোড়া অনিমেষ চোখ
সোজা তাকিয়ে আছে আমার দিকে। টুকু অত ভীতু নয়, সে ভুরু কুঁচকে বলল, একটা লোক রে। বলতে বলতে মাস্টার মশাইয়ের চটি শব্দ পাওয়া গেল এবং সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল দরজাটি। ভিতর থেকে খুট করে ছিটকিনি বন্ধ করবার আওয়াজটি পাওয়া গেল। টুকু ফিসফিস করল, নিশ্চয়ই চোর। আমি সাদা ঠোঁট নিয়ে নিঃশব্দ রইলাম। মাস্টার মশাই এসে আমাদের হোম টাস্ক দেখতে লেগে গেলেন। তারপর পড়া। টুকু এমন একটু ফাঁক পাচ্ছিল না যে চোরের কথাটা বলতে পারে। কোনো এক সময় আমি কাঁপা কাঁপা গলায় বললাম, মাস্টার মশাই, ওই ঘরটার মধ্যে কে যেন একজন। মাস্টার মশাই হেসে বললেন, আমার একজন দাদা। আপনার দাদা? এটা টুকু বলল। মাস্টার মশাই বললেন, হ্যাঁ, কাল রাত্রে নারায়ণগঞ্জ থেকে এসেছেন। থাকবেন কদিন? তোমাদের অসুবিধা হচ্ছে নাকি কিছু? না না, আমরা বিনয়ে আনত হলুম। পরের দিন দুপুরেও কিন্তু ওই একই দৃশ্য, তেমনই ভেজানো দরজা, মানুষের সাড়া পেয়ে আধ ভেজানো হওয়া, এবং তেমনই এক জোড়া অনিমেষ চোখ। আর মাস্টার মশাইয়ের ভাই যেন আমার বুকের মধ্যে তেমনই শীতল ভয়। টুকু বলল, কি মেরে কি দেখে রে নাদাটা? আমি থুতু দিয়ে ঠোঁট ভেজাচ্ছিলাম, জবাব দিলাম না। পরের দিনও ঠিক তাই, কিন্তু তার পরের দিন দরজাটি প্রায় পুরো খুলে গেল এবং মাস্টার মশাইয়েরই বয়সী একজন ভদ্রলোক দরজা জুড়ে দাঁড়িয়ে গেঞ্জি গায়ে দিতে দিতে বললেন, তোমরা বুঝি সুরেশের ছাত্রী? টুকু বলল, হ্যাঁ। ভদ্রলোকটি চকিতভাবে বারে বারে অনুধাবন করতে চেষ্টা করছিলেন মাস্টার মশাই এসে পড়েছেন কিনা। একটু পরে বললেন, তোমাদের নাম কি? টুকু বলল, আমার নাম সুজাতা রায়, আর ওর নাম রাধারানী মিত্র। রাধারানী মিত্র? রাধারানী মিত্র? ছোট ছোট চোখ করে কি যেন তিনি ভাবতে লাগলেন কে জানে। এরই মধ্যে মাস্টার মশাইয়ের পদধ্বনি এবং তৎক্ষণাৎ তার দাদার পলায়ন। পলায়ন মানে সত্যি পলায়ন। কেমন ভাবে সে নিজেকে ভিতরে ঢুকিয়ে নিয়ে দরজা বন্ধ করে দিলেন, তার দেখবার মতো। আমি আর টুকু এই দৃশ্য দেখে হতবাক। মাস্টার মশাই এসেই তেমনই হোম টাস্কের খাতা দেখলেন, হাসি মুখে পড়ালেন আমাকে প্রতিদিনের মতোই। আমাদের লেখিকা কি বলে এ বিষয়ে বলে ঠাট্টাও করলেন। তখন মাঝে মাঝে দু চারটে পত্রিকায় আমার লেখা ছাপা হতো বলে সেই পরিহাস। তারপর শেষ হলো ক্লাস, উনিও উঠলেন, আমরাও উঠলাম। জলপাই বাগান পার হতে হতে আমি আর টুকু মাস্টার মশাইয়ের দাদাকে নিয়েই কথা বলতে বলতে আসছিলাম। দুজনেই কেমন যেন ভয় ভয় পাচ্ছিলাম। আবার পরের দিন, সেদিন আমরা একটু দেরি করে যাওয়াতে ঘরে ঢুকতে ঢুকতে মাস্টার মশাই এসে গেলেন। কিন্তু তার পরের দিনও তো আছে, তারও তো পরে আছে। মাস্টার মশাইয়ের দাদা একেবারে ওঁত পেতে থাকেন বলা যায়। যাওয়া মাত্রই দরজা জুড়ে দাঁড়াবেন গেঞ্জি গায়ে দিয়ে, আর যত সব বাজে বাজে কথা, যেমন, রাধা, তুমি কোনোদিন বিয়ে করবে? আমি ভুরু কুঁচকে অন্যদিকে তাকিয়ে থাকতাম, যেন কিছুই শুনিনি এমনই ভাব দেখিয়ে। টুকু বলতো, কেন করবে না, নির্ঘাত করবে। উনি আবার বলতেন, রাধারানী, তুমি কি ভালোবাসো? টুকু মুখরা, ও বলতো, হ্যাঁ, রাধা চুপ করে থাকতে ভালোবাসে। উনি তবু কথা ছাড়তেন না, বলতেন, রাধে, তোমার বয়স কত? একবার রাধা, একবার রাধারানী, আর একবার রাধে। আমার যে কি বৃষ্টি লাগতো বলতে পারি না। টুকুকে বলতাম সে কথা। টুকু বলতো, হ্যাঁ রে, লোকটা যেন কেমন, আর দেখেছিস কিরকম অদ্ভুত, কেবল তোর সঙ্গেই কথা বলে, আমার সঙ্গে বলে না। আমি বললাম, হায়, আমরা মাস্টার মশাইকে বলে দিই। কিন্তু সত্যি বলতে কি বলা যায়? কি নালিশ আছে ওর বিরুদ্ধে? একটু দরজা ফাঁক করে দাঁড়ানো আর দুটো একটা কথা বলেন, এই তো ব্যাপার।
সুতরাং এইভাবেই চলতে লাগলো দিন। হঠাৎ এর মধ্যেই বেনামিতে আমার নামে একটি মূল্যবান উপহারের পার্সেল এলো। সই করে রাখা হলো বটে, কিন্তু বাড়ি সবাই ভাবতে বসে গেল কে পাঠাতে পারে। আমিও ভেবে পেলাম না আমার এমন কোন বড়লোক ভালোবাসার জোন আছে যে আমাকে এত দামি একটা ওমেগা ঘড়ি পাঠিয়ে বাধিত করবে। কিন্তু সেই সন্ধ্যায় মাস্টারমশাইয়ের 11-12 বছরের ভাই দোনা এলো। তার সঙ্গে এই 1-1.5 মাসে আমাদের বেশ ভাব হয়েছে, প্রায়ই আসে। এসেই আমার পড়ার ঘরের টেবিলে ঠেস দিয়ে দাঁড়ালো। বললাম, কি রে, সন্ধেবেলা পড়াশুনো ফেলে চলে এসেছিস যে? দোনা হাসলো দাঁত বের করে, তারপর বলল, তোমার রিস্ট ওয়াচ পেয়েছো রাধাদি? রিস্ট ওয়াচ? আমার বুকটা ধুপ করে উঠল। আমি তখনই বুঝতে পারলাম দোনা কার চর হয়ে খবর নিতে এসেছে। কিছু জবাব না দিয়ে গম্ভীরভাবে বললাম, বাড়ি যা, আমি পড়ছি। দোনা তবু যায় না, এটা নাড়ে ওটা নাড়ে। আমি তখন ওর হাতে প্রচন্ড এক ঝাঁকানি দিয়ে বললাম, আবার যদি ফের কারোর হয়ে এখানে ওকালতি করতে আসবে, এমন এক চড় কষাবো। পরের দিন মাস্টারমশাইয়ের কাছে পড়তে যেতে আমার ইচ্ছে করছিল না। টুকুর পীড়া পেড়তে তবু যেতে হলো। আর সেদিন গিয়ে আশ্বস্ত হয়ে দেখলাম মাস্টারমশাইয়ের দাদার দরজাটি আবার আগের মতো তালা ঝুলিয়ে বন্ধ করা। টুকুই সংবাদ দিল, নারায়ণগঞ্জ থেকে দাদার বউ এসে দাদাকে প্রায় ঝাঁটাপেটা করে ফিরিয়ে নিয়ে গেছে। বউও যে সে বউ নয়, একেবারে অনশন করা বউ। আমাকে তাকিয়ে থাকতে দেখে বলল, দাদার মা নাকি ছেলেকে বিয়ে দেবার জন্য অনশন করেছিলেন রে। বলেছিলেন যতক্ষণ না তুই সম্মতি দিবি আমি জলস্পর্শ করব না, এবং সত্যি সত্যি 7 দিন না খেয়েছিলেন। হেসে ফেলে বললাম, ভাববা। টুকুও হাসলো, বলল, তারপরে জানিস এক খানদানি বউ ধরে এনেছে, বিয়ে করেছে মাত্র 2 বছর। বাবা, একেবারে নববিবাহিত বুড়ো কার্তিক। তবু টিট হচ্ছে কই? ভদ্রলোকটা নাকি মাঝে মাঝে এরকম না বলে কয়ে বউ ছেড়ে কোথায় কোথায় চলে যায়। বউও তেমনি, ঠিক খুঁজে বার করে নিয়ে যায় এসে। বউটাকে অভিনন্দন জানাতে ইচ্ছে করছে, কিন্তু এত খবর তুই পেলি কোথায়? দোনা বলল রে। দোনা? দোনা কখন গিয়েছিল? কেন, তোর এখান থেকেই তো গেল। তুই নাকি ওকে চড় মেরেছিস? মারিনি, মারতে চেয়েছিলাম। কি করেছিল? মিছিরি পাকা ছেলেটা, আমার ভাল লাগে না। ওই দাদাটা নাকি তোকে একটা 1000 টাকা দামের ঘড়ি দিয়েছে। আমি সারা শরীরে চমকে উঠে দাঁত দিয়ে ঠোঁটে কামড়ালাম। আমার চোখ মুখ কান সব গরম রক্তে টকবক করছিল। হঠাৎ টুকু ফিসফিস করে উঠল, রাধা। কি রে? বলে তাকিয়ে একেবারে হিম, সেই রকম একাগ্র দৃষ্টি নিয়ে মায়ের দরজায় মাস্টার মশাইয়ের বদলে মাস্টার মশাইয়ের দাদা দাঁড়িয়ে আছেন। আমি সন্ত্রস্ত হয়ে নড়ে চড়ে বসলাম। তিনি অন্যদিনের চেয়ে সাহসী ভঙ্গিতে ঘরে ঢুকলেন, কিন্তু নিজের ঘরে তালা না খুলে মাস্টার মশাইয়ের চেয়ারে বসলেন। দুলে দুলে বললেন, আজ সুরেশ বাড়ি নেই, আজ আমি আছি। আপনি আছেন? টুকুর মুখ থেকে খসে পড়ল শব্দ দুটি। আমি উঠে দাঁড়িয়ে বললাম, চল আমরা চলে যাই। যাবে? কেন যাবে? আমি দরজা বন্ধ করে দিচ্ছি, যাওয়া তোমাদের এক্ষুনি হবে না। মাস্টারমশাইয়ের বাড়িটি পুরনো ধরনের, মারমা সেগুনের বিশাল উঁচু উঁচু দরজা, আবার ছিটকিনিগুলো বেটে বেটে। নিতান্ত লম্বা লোক না হলে অতদূর পর্যন্ত হাত পাওয়া শক্ত। দাদাটা গিয়ে সত্যি সত্যি সেই ছিটকিনিটা বন্ধ করে দিয়ে এলো। ভয়ে নীল হয়ে আমরা দুটি 16-17 বছরের মেয়ে কি যে করবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। মাস্টারমশাইয়ের দাদা বেশ ঘেমে টেমে এসেছিলেন। রুমাল দিয়ে মুখ মুছে আবার চেয়ারে এসে বসে দুলতে লাগলেন। কাঁদো কাঁদো হয়ে টুকু বলল, দরজা খুলে দিন না, আমরা যাব। কেন যাবে সুজাতা? আমি কি সুরেশের চেয়ে কম বিদ্বান যে একটা দিনও তোমাদের পড়াতে পারবো না? রাধে, তুমি কি বলো?
আমি মরিয়া হয়ে বললাম, আপনার কাছে আমরা পড়ব না। পড়বে না? না। তবে গল্প করো। না। গল্পও করবে না? কিন্তু আগে তুমি আমাকে খুব ভালোবাসতে। এই বলে চেয়ার ছেড়ে উঠে একেবারে কাছে চলে এলেন। আমার চুল খুব লম্বা ছিল, একটা বেনি বেঁধে রাখতাম সব সময়। সেই বেনিটা নাড়াচাড়া করতে করতে আমি তব মালঞ্চের হব মালাকার কবিতাটি আবৃত্তি শুরু করলেন। আমি এক ঝটকায় উঠে দাঁড়ালাম, চোখ লাল করে বললাম, আপনি যদি ফের আমাদের সঙ্গে এরকম ব্যবহার করেন, আমরা মাস্টারমশাইকে বলে দেব। টুকুও দুর্জয় সাহসে তেড়িয়া হয়ে বলল, ভাবছেন কি আমাদের গায়ে জোর নেই? যা খুশি তাই করলেই হলো। আমরা দুজনে মিলে এক ঠেলায় আপনাকে মেঝেতে ফেলে দেব। ভদ্রলোক ভীষণভাবে হেসে উঠলেন আমাদের কথা শুনে। মিষ্টি করে বললেন, বালিকাগণ, তাহলে এসো, এই খেলাটাই খেলা যাক। এসো। তোমরা আমাকে ঠেলবে, আমি শক্ত হয়ে দাঁড়িয়ে থাকব। এক ধরনের টাগ অফ ওয়ার, কি বলো? এই বলে আমার বেনি ছেড়ে শার্ট খুলতে লাগলেন। আর সেই সুযোগে টুকু একটা বেঞ্চির উপর দাঁড়িয়ে ছিটকিনি খুলতে চেষ্টা করল। তাকিয়ে দেখে তাতেও উনি হাসলেন। এগিয়ে গিয়ে নিজেই খুলে দিয়ে বললেন, আজকের মতো আমার খেলা এখানেই শেষ, আবার কাল, কি বলো? কি আশ্চর্য! আমরা আবার বলবো কি, দৌড়ে পালাতে পারলে বাঁচি। পথে আস্তে আস্তে আমি আর টুকু দুজনেই ঠিক করলাম বাড়ি ফিরে গিয়ে মা বাবাকে সব বলবো। কিন্তু কি যে বলবো সেটাই পরামর্শ করে স্থির করতে পারছিলাম না। কি আশ্চর্য! সেদিনই সন্ধ্যাবেলা দেখি মাস্টারমশাই তার দাদাকে নিয়ে আমাদের বাড়িতে এসে হাজির। বাবার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। বললেন, শিবপদ দত্ত আমার দাদা হন, কয়েকদিনের জন্য এসেছিলেন, কাল সকালেই চলে যাচ্ছেন। আপনার সঙ্গে খুব আলাপ করবার ইচ্ছা ওর, তাই নিয়ে এলাম। বাবাও ব্যস্ত হয়ে সসম্মানে অভ্যর্থনা জানালেন। আমাকেও ডেকে আনলেন বাইরের ঘরে। আমার বুক থরথর করে কাঁপছিল। অথচ সেই দাদা ভদ্রলোকটি সেদিন এমন সুন্দর সহজ মধুর ব্যবহার করলেন যে আমি এই মানুষকে ভয় পাই ভেবে নিজেই অবাক হয়ে গেলাম। নিঃশঙ্ক চোখে তাকিয়ে এই প্রথম দেখলাম ভদ্রলোকটি লালচে লালচে চুল আর রং নিয়ে শুধুই যে একজন সুন্দর মানুষ তাই নয়, ঘরের আর সকলের চাইতে তাকে আমার বিশেষ মানুষ বলেও মনে হচ্ছিল। নানান ধরনের গল্প করছিলেন, ভালো লাগছিল শুনতে। উঠলেন অনেকক্ষণ বাদে। যেতে যেতে হঠাৎ থেমে দাঁড়িয়ে আমার মাথায় হাত রাখলেন। রাধা, একটা সারপ্রাইজ দিয়েছিলাম তোমাকে। ওমেগা ঘড়িটি আমি কিভাবে পেয়েছিলাম জানো? লটারিতে। দেবার যোগ্য মেয়ে পাইনি এতদিন। ব্যবহার করছো তো? অভ্যাসবশত একটা অমূলক ভয় আমি আবার প্রায় কেঁপে উঠেছিলাম। কিন্তু সেই হাতে বা সেই কণ্ঠস্বরে স্নেহ ছাড়া আর কিছু ছিল না। বাবা বললেন, তো দামি ঘড়িটা ওকে দেওয়া আপনার উচিত হয়নি। আমরা তো প্রথম বেনামিতে ঘড়িটি দেখে ভেবেই পাই না কি ব্যাপার। শেষে শুনলাম। কোন ঘড়িটা দাদা? মাস্টারমশাই এখানে একটু বিস্ময়ের চোখে তাকালেন। দাদা বললেন, তুমি জানো না, বাড়ি গিয়ে সব বলবো। চলে গেলেন ওরা। আর যাবার সঙ্গে সঙ্গে মা বাবার কি প্রশংসা! সত্যি বলতে কি, আমার নিজেকে তখন একটু বেশি বেশি সন্দেহাকুল বলেই মনে হচ্ছিল। রাত্রিরে বেশ ভালো ঘুম হলো এবং পরের দিন পড়তে যেতে একটুও ভয় করলো না। আর টুকুও সব শুনে খুশি হলো। তাছাড়া লোকটা তো সকালেই চলে যাচ্ছে, ভয়ের প্রশ্নই বা কি। হায় হতভাগ্য! সারা পেয়ে দাদাটির তেমনই গেঞ্জি গায়ে আবির্ভাব, চোখের দৃষ্টিতে সেই চির তুষারের শীতল ভয়। কে বলবে এই মানুষই সেই মানুষ যিনি কাল রাত্রিবেলা আমাদের বাড়িতে গিয়ে অমন মন মাতিয়ে এসেছেন? সকলের, আমার শুদ্ধ।
কেমন একরকম হেসে বললেন, মালিকাগণ এসেছ? আমরা বই হাতে নিয়ে চুপ। আজও তোমরা কিন্তু আমার হাতে বন্দি। সুরেশ আজও বাড়ি নেই। আমরা কুটি কুটি পা বাড়ালুম। ওটি হচ্ছে না। ভালো সঙ্গীদের আমি অত সহজে ছেড়ে দিই না। কিন্তু আজ আমাদের কোন খেলাটা ভালো জমবে? কানামাছি না? আবার সেই টাকা পোয়ার? না না, কানামাছিই ভালো। দাও দাও, আমার চোখ বেঁধে দাও। রাধা, আমি ঠিক চিনে নিয়ে তোমাকে জাপটে ধরবো। আমরা প্রায় ছুটে এগোচ্ছিলাম দরজার দিকে। উনি আমাদের পথ বন্ধ করতে এসে প্রায় ছিটকিনির দিকে হাত তুলেছিলেন। ইতিমধ্যেই বজ্রপতন হলো। ফিতে বাঁধা জুতোর মশমশ শব্দ করে মাস্টার মশাই এসে ঈশ্বর প্রেরিত মানুষের মতো দাঁড়ালেন আমাদের সামনে। এ কি ব্যাপার? প্রথমটায় মাস্টার মশাইয়ের দাদা কেমন যেন হকচকিয়ে গিয়েছিলেন। পর মুহূর্তে প্রশান্ত হাস্যে সহজ গলায় বললেন, তোমাদের ছাত্রী দুটিকে বলছিলাম আজও তুমি পড়াবে না। চলেই যাচ্ছিল ওরা। আপনি কি করছিলেন? আপনি আবার ফিরে এলেন যে? আরে ভারী একটা জরুরি কাজের কথা মনে পড়ে গেল স্টেশনে গিয়ে। সেটা সেরে এই তো ফিরলুম। মাস্টারমশাই অনেকক্ষণ তার দাদার দিকে তাকিয়ে থেকে আমাদেরকে বললেন, দোনা তোমাদেরকে বলেনি যে আমি দুদিন এই সময়টায় বাড়ি থাকবো না? আমাকে একটা মামলা জড়িয়ে হয়ে কোর্টে যেতে হচ্ছে দুপুরে। টুকু বলল, না তো। তোমরা কি কালও এসেছিলে? আমরা নিঃশব্দে মাথা নাড়লুম। তারপর কিসে কথা না বলে আমরা চুপ করে থাকলাম। মাস্টার মশাইও খানিকক্ষণ চুপ। তারপর বললেন, ঠিক আছে, বাড়ি যাও, কাল এসো। চলে এলুম বাড়ি এসে দেখে মা গালে হাত দিয়ে কি যেন ভাবছেন। সামনে একখানা লাল টুকটুকে রঙের জরির বুটিদার ঢাকাই শাড়ি দেখে আমি সব মন খারাপ ভুলে লাফিয়ে উঠলাম। মই ফেলে মাকে গিয়ে জড়িয়ে ধরলাম। বললাম, কার মা? নিশ্চয়ই আমার। কি সুন্দর, কে এনেছে? মা বললেন, হ্যাঁ তোরই এটা। কিন্তু ভদ্রলোক কেন এমন সব দামি দামি জিনিস পাঠাচ্ছেন তাই আমি ভেবে পাচ্ছি না। ভদ্রলোক কে? আমার ভিতরকার কুণ্ডলি পাকানো ভয় আবার জেগে উঠল। মা বললেন, তোর মাস্টার মশাইয়ের দাদা। নোনা এসে দিয়ে গেল। কোথায় অর্ডার দিয়ে করিয়েছেন? আমি কত বারণ করলাম, দোনাটা শুনল না। শাড়িটা আমি তৎক্ষণাৎ ছুঁড়ে ফেলে দিলাম মাটিতে। উঁচু গলায় বললাম, 2 থাপ্পড়ে ওর গালটা ফাটিয়ে দিতে পারলে না? মদ ছেলে, অসভ্য ছেলে। দোনাটা চোর, দোনাটা ঘুষ নেয়। কি বলছিস তুই পাগলের মতো? মাথা খারাপের মতো করছিস কেন? ওইটুকু ছেলে ঘুষ নেয় কি কথা? হ্যাঁ নেয়, ওই দাদাটার কাছ থেকে নেয়। আমি ওর পকেটে সব সময় টাকা দেখি মা। সেদিন বলছিল চাইলেও নাকি 5 টাকা 10 টাকা ধার দিতে পারে। আমি ঠাট্টা করে বলেছিলাম, তাহলে তো তুই মস্ত বড় লোক। বলে, হ্যাঁ, এখন আমি রোজ ক্যাডবেরি চকোলেট খাই, স্কুলের ফিরতি পথে বড় বড় রাজভোগ। ওটা আমাকে কত টাকা দেয়? আমি বললাম, কেন? বলে, আমি যে সব কথা শুনি তার, যা বলে দেন চুপি চুপি তাই করি, কাউকে কিচ্ছু বলি না। মা বললেন, বেশ তো, আদরের জনকে ওরকম দিয়েই থাকে মানুষ। তাছাড়া এই ভদ্রলোক শুনেছি মাস্টার মশাইদের আসলে কিছুই হন না। মাস্টার মশাই দাদা ডাকেন এই মাত্র উঠেছেন, এসে এইভাবেই কিছু ভদ্রতা করেন। না না না, আমি মাথা ঝাঁকড়ে হাত পা ছুঁড়ে দাঁতে দাঁত লাগিয়ে হিস্ট্রিক হয়ে উঠলাম। তুমি ওসব বুঝবে না মা। দোনাটাকে উনি নষ্ট করেছেন। উনি মাস্টার মশাই ক্ষতি করছেন, আমাদের ক্ষতি করছেন। শাড়িটাকে 2 পায়ে মারিয়ে দিলুম। আমি ছুটে নিজের ঘরে চলে এলুম। মা একেবারে অবশ্য খানিক বাদে এরকম করবার জন্য খারাপ লাগছিল। চায়ের টেবিলে বসে মাকে আমি মনের কথা বলবার চেষ্টা করলাম,
কিন্তু ভাষাটা ঠিক খুঁজে পাচ্ছিলাম না। প্রথমে বললাম, ভদ্রলোকটা ভীষণ মিষ্টি মা। তারপরেই বললাম, আমাদের দেখলেই দরজা খুলে এগিয়ে আসেন আলাপ করতে। তারপরে বললাম, আবার বলে কি জানো, এসো কানামাছি খেলি। থেমে থেমে বললাম, আর চোখ দুটো কি ভীষণ, দেখলে ভয় করে। আরো কিছু হয়তো বলতাম, কিন্তু মার মুখের ভাব দেখে মনে হলো না আমার এসব কথায় উনি কণা মাত্র বিচলিত হয়েছেন। চা ঢালা শেষ করে অন্যদের দিকে তাকিয়ে বললেন, আজকের কাগজে দেখেছি জয়দীপ, সুশান্ত আর হেমনলিনী ধরা পড়েছে। এখন আবার এই তিনজনকে নিয়ে কি করবে কে জানে। এরাও তো সবাই সেই একই মামলার আসামি। হয়তো এদেরও ফাঁসির হুকুম দিয়ে দেবে। এখন তো একেবারে খ্যাপা কুকুরের মতো হয়ে উঠেছে ইংরেজ প্রভুরা। কোণের দিক থেকে দাদা বলল, আসল মাথাটা ছাড়া পেয়েছে। যতই ধরুক, যাই করুক, গোপন ষড়যন্ত্র তেমনই চলতে থাকবে, আর রক্ষে নেই এদের। মা বললেন, অর্জুন দত্তর কথা বলছিস তো? তার তো আর পাত্তাই নেই দেখছি। তাছাড়া পেয়েছে তো বছর 2 হলো। আরে ওসব লোক কি আর জানিয়ে কিছু করে? সব আন্ডারগ্রাউন্ডে চলে। এদের কথাবার্তা সব অন্য খাতে বইছিল। আমি বলতে গেলে রাগ করেই উঠে চলে গেলাম টেবিল থেকে। শেষে রাত্রিরে শুয়ে নিরুপায়ভাবে ভগবানের কাছে একান্ত মনে প্রার্থনা করলাম, ওই দাদাটা মরে যাক, এবং কালই মরে যাক। পরের দিন পড়তে যেতে যেতে টুকু বলল, কি হয়েছে জানিস? কি রে? বাবা কাল মাস্টার মশাইকে মাইনেটা দিতে গিয়েছিলেন। দেখেন ভীষণ চিৎকার চেঁচামেচি হচ্ছে দোতলার বারান্দায়, সব ওই দাদাকে নিয়ে। দাদাটা নাকি রোজ যাচ্ছি বলে বিদায় নিয়ে চলে যান, আবার ঠিক ফিরে আসেন দুপুরে। সেদিন বউয়ের সঙ্গে যাচ্ছিলেন, সেদিনও ঠিক তাই করেছিলেন। বউকে ট্রেনে বসিয়ে আসি বলে নেমে গেছেন। বউ আবার কাল এসেছিল, আর তখনই ঝগড়াটা হচ্ছিল। বাবার দোতলায় না উঠে একতলা থেকেই সব শুনতে শুনতে ফিরে এসেছেন। বললেন, ওই ঝগড়াঝাঁটির মধ্যে গিয়ে পড়ায় বড় লজ্জা করল। সব শুনে আমি খুশি হয়ে বললাম, আজ আর তাহলে লোকটা কিছুতেই নেই বল? মাস্টারমশাই ঠিক তাড়িয়ে দিয়েছেন, আর বউও এবার গলায় দড়ি বেঁধে নিয়ে যাবে। টুকু বলল, হ্যাঁ, আমারও তাই ধারণা। আমরা জলপাই বাগান পার হয়ে মাস্টারমশাইয়ের কম্পাউন্ডে ঢুকলাম। মেলা দুটো রোদ কেঁপে কেঁপে বেড়াচ্ছিল চারদিকে। ফড়িং উড়ছিল অনেক। আমাদের গরম লাগছিল খুব। তাড়াতাড়ি ঘরে ঢুকে প্রথমেই মাস্টারমশাইয়ের দাদার দরজার দিকে তাকালাম। আনন্দে আটখানা হয়ে দেখলাম, যদিও দরজাটি সপাটে খোলা, তবুও দাদাটা নেই। শূন্য ঘর হা হা করছে। টুকু তবু একটু ফিসফিস করল, বলল, না চালে বিশ্বাস নেই, হয়তো দেখবি এখনই সামনের দরজা দিয়ে এসে হাজির হয়েছে। তাহলে? আমি আবার কাতর। টুকু বলল, হ্যাঁ চল, ছিটকিনিটা লাগিয়ে দিই। হায়, না না, মাস্টারমশাই আসবেন না। সিঁড়ি দিয়ে নামবেন, চটি শব্দ পাবো, তখনই আস্তে করে খুলে দেব। তাই ভালো। মাস্টারমশাই চেয়ারটা টেনে নিয়ে গিয়ে টুকুই লাগিয়ে দিল ছিটকিনি। চেয়ারটা ওখানেই রেখে দিল, যাতে জুতো শব্দ পাওয়া মাত্রই উঠে খুলে দিতে পারে। কিন্তু এই কাজটি করে আমাদের মনের মধ্যে একটা ভয়ের উদয় হলো। কে জানে, ওই শূন্য ঘর থেকেই হয়তো মাস্টারমশাইয়ের দাদা গেঞ্জি গায়ে বেরিয়ে এসে সেই ভয়ঙ্কর চোখে তাকিয়ে হেসে বলবেন, বালিকাগণ এসেছ? ভেবে দুজনেই আঁতকে উঠলাম। কিন্তু না, ঘর সত্যি শূন্য। তা নইলে এতক্ষণ দেরি হতো না আবির্ভূত হতে। কৌতূহলাক্রান্ত হয়ে ঘরটায় উঁকি মারলাম আমরা। না, নেই, কেউ নেই। টুকু ফুর্তিতে গান গেয়ে উঠল, নাই নাই ভয়, হবে হবে জয়, খুলে যাবে এই দ্বার। ঘরের মধ্যে ঢুকে এক পাক নেচেও নিয়েছিল টুকু। আমিও কোরাসে যোগ দিয়ে ঢুকেছিলাম ভিতরে। তারপরে আমাদের ভয়ার্ত চিৎকারে ভরে গেল ঘরটা।
এখন যেমন পাখার আংটা ঝোলে, তখনও তেমনি কোণের দিকে শীতের শেষে বস্তাবন্দি করে লেপ তুলে রাখবার জন্য আংটা ঝোলানো থাকত। দেখলাম সেই আংটায় মাস্টার মশাইয়ের দাদা ঝুলে আছেন লম্বা হয়ে, পুরো জিভটা কাত হয়ে আছে একপাশে, গালের 2 কষ বেয়ে রক্তের ধারা, পায়ের তলায় বাঁকাভাবে পড়ে আছে একটা টুল। আমরা জড়াজড়ি করে হোঁচট খেতে খেতে দৌড়ে বেরিয়ে এলাম ঘর থেকে। ছিটকিনি খুলে বারান্দায় আসতেই মাস্টার মশাইয়ের সঙ্গে ধাক্কা লেগে গেল। মাস্টার মশাই অবাক হয়ে বললেন, এ কি হয়েছে, ছুটছ কেন? আপনার দাদা, আপনার দাদা। টুকুর গলা আটকে গেল। আমি দেয়ালের ঠেসান দিয়ে নিজেকে পতন থেকে বাঁচালাম। আতঙ্কিত গলায় মাস্টারমশাই বললেন, আমার দাদা? আমার দাদা কি? তিনি তো এখানে নেই। আমি তো নিজে তাকে ট্রেনে তুলে দিয়ে এসেছি। আমাদের আর কথা বলবার মতো শক্তি ছিল না। সাংঘাতিক ভয় আমাদের যে কেমন দেখাচ্ছিল জানি না। মাস্টারমশাই আমাদের দাঁড়াতে বলে নিজে ঘরে ঢুকলেন। আমরা খোলা দরজা দিয়ে দেখলাম ভরু কুচকে তিনি আমাদের মতোই প্রথমে শূন্য ঘর দেখলেন, তারপর কোণের দিকে তাকিয়েই প্রায় আর্তনাদ করে উঠেছিলেন। কিন্তু তক্ষুনি দাঁতে দাঁত আটকে চোয়াল চেপে নিজেকে সংযত করলেন। দরজাটা আস্তে বন্ধ করে শিকল টেনে দিলেন। তারপর বাইরে এসে বললেন, আগে তোমাদের বাড়ি দিয়ে আসি, চলো, তারপর যা করবার করা যাবে। আমার আর টুকুর বাড়ি মুখোমুখি। টুকু আগে ঢুকে গেল, 2 পা এগিয়ে আমি একটু পরে। মাস্টারমশাই দাঁড়ালেন, চোখের জল মুছলেন, থেমে থেমে বললেন, রাধা, অর্জুন দত্ত বলে কারোর নাম মনে পড়ে তোমার? কাঁপা কাঁপা গলায় আমি বললাম, আমি তো একজন অর্জুন দত্তের নামই জানি। হ্যাঁ, যার ফাঁসির মামলা রদ করতে আমরা না করতে পারতুম এমন কিছু নেই, যার জন্য তুমি ঝড় জল রোদ বৃষ্টি মাথায় নিয়ে সারাদিন চাঁদা তুলে বেরিয়েছ বিলানাগের সঙ্গে। মাস্টারমশাই বাদব পূরণ করলেন। আমি বললাম, হ্যাঁ, সেই টেররিস্ট, অস্ত্রাগার লুণ্ঠনের। ঠিক তাই দাদা, 10,000 টাকা তুলেছিলে তোমরা, একটা পদ্যও লিখেছিলে তুমি, মনে আছে? একটু লাল হলাম। পদ্যটা বড় বেশি আবেগ বিজড়িত ছিল, প্রায় প্রেমের মতো। মিলাদি ঠাট্টাও করেছিলেন। সেই পদ্যটা পাঠ করা হয়েছিল আমাদের সবচেয়ে বড় মিটিংটায়। আমি চুপ করে রইলাম। ভাঙা গলায় মাস্টারমশাই বললেন, ইনি তিনি রাধা, ইনি তিনি শিবপদ নামর পিতৃদত্ত, অর্জুন দত্ত ওর নিজের নেওয়া। মাস্টারমশাই থামলেন। বোঝা যাচ্ছিল কথা বলতে কষ্ট হচ্ছে ওর। বললেন, জেলে যখন ছিলেন তোমার কবিতাটা আমি ওকে পাঠিয়েছিলাম। এটা নিয়ে অনেক পত্র বিনিময় হয়েছিল। ওই যুবক বয়সের কিঞ্চিত বোকামিও বলতে পারো, সামান্য ঠাট্টা তামাশা আর কি। হঠাৎ উনি তোমার একটা ছবি চেয়ে পাঠালেন। দিইনি আমি, দেওয়ার প্রশ্নও ছিল না। বিলানাগের দলে ছিলাম বটে, কিন্তু ব্যক্তিগতভাবে তখনও তো তোমার সঙ্গে আমার আলাপ হয়নি। ছাপার অক্ষরে মাঝে মাঝে এখানে ওখানে তোমার 2-1টা কবিতা পড়ে নামটা জেনেছিলাম। মাস্টারমশাই দম নিলেন, নিঃশ্বাস ফেলে বললেন, জেলে থাকতে শাস্তি দিয়ে তো আর কিছু রাখেনি। অসুস্থ হয়েই ফিরেছিলেন, কিন্তু মানসিকভাবেও যে সুস্থ নেই সেটা এবারই টের পাচ্ছিলাম। একটা অদ্ভুত অবসেশন হয়েছিল। বলতে গেলে সেদিন রাত্রে একরকম জোর করেই এলেন তোমাদের বাড়ি। আমি অনেক বারণ করেছিলাম, কিন্তু সত্যি বলতে আমার সেদিনই প্রথম মনে হয়েছিল ওর ব্যবহার অন্তত তোমার সম্পর্কে যা ঠিক স্বাভাবিক নয়। কিন্তু যাক, সে কথা, যা হবার তা হয়েই গেল। আমি চলি রাধা,
এতক্ষণে কি হচ্ছে কে জানে। লম্বা শরীর নিয়ে একটু ঝুঁকে দ্রুত পায়ে চলে গেলেন মাস্টার মশাই। আমি দাঁড়িয়ে থাকলাম দরজায়। 2 বছর আগে আমার চেয়ে 20 বছরের বড় এই দেশবরেণ্য বিখ্যাত বীর যুবকটিকে আমি কল্পনায় মাল্যদান করেছিলাম। আমার প্রথম যৌবন এই মানুষটির কাল্পনিক সংস্পর্শে ধন্য হয়ে আমাকে এক পবিত্র প্রেমের দিগন্তে নিয়ে গিয়েছিল। এর জীবনের জন্য ঈশ্বরের কাছে আমি নিজের প্রাণ বিনিময় করেছিলাম। আর কাল আমি একান্ত মনে এরই মৃত্যুর জন্য। সহসা আমার 14 বছরের কাঁচা টাটকা নিষ্পাপ বলিষ্ঠ হৃৎপিণ্ডটা আমার সমস্ত শরীর মন ভেঙে চুরে দিয়ে সজোরে সজোরে ধাক্কা মারল আমার 16 বছরের বুকটার মধ্যে। একটা ভীষণ যন্ত্রণার তরঙ্গ উচ্ছ্বসিত কান্নার স্রোত হয়ে কোথায় ভাসিয়ে নিয়ে গেল আমাকে। শেষ হলো আজকের গল্প, প্রতিভা বসুর লেখা গল্প ভেজানো দরজা। কেমন লাগলো আজকের গল্পটি? কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা? আপনারা কমেন্ট বক্সে তা অবশ্যই আমাকে লিখে জানান। প্রতিটি গল্প পড়বার পরে আপনাদের মতামতের অপেক্ষায় থাকি। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। প্রতিদিনের মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি। আমার কবিতা পাঠ চ্যানেলে যারা আমার পুরো গল্প পাঠ শুনছেন এবং যারা নিয়মিত কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন, তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে, অনুরোধ রইল একটি লাইক করবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর আপনারা যারা নতুন আসছেন, যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থেকে নিয়মিত শুনতে থাকার। সবাইকেই বলছি নোটিফিকেশান অন রাখার জন্য, যাতে প্রতিটি নতুন গল্প আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই খুব ভালো থাকুন, সাথে থাকুন। ফিরে আসছি খুব শিগগির নতুন গল্প নিয়ে।